আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব আমাদের উপন্যাসের একটি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে। আমাদের উপন্যাসটি হচ্ছে 1971। এই উপন্যাস আমাদের বাধ্যতামূলক, এখান থেকে একটা প্রশ্ন উত্তর আমাদের করতেই হবে। তো এখন আমরা 8 নম্বর আমাদের যে বর্ণনামূলক প্রশ্নটা আছে সেই বর্ণনামূলক প্রশ্ন থেকে আমরা এখন একটু পড়াশোনা করব। এখানে দেখব ক এবং খতে কিভাবে কি প্রশ্ন দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে। তো তোমরা একটু খেয়াল করো। কতে আছে বিপদের সময় নিজ গোত্রে মানুষের কথাই প্রথম মনে পড়ে বলতে কি বোঝানো হয়েছে? আসলে এটা চিচ্চা বুড়িকে দিয়ে বলানো হয়েছে, চিচ্চা বুড়িকে দিয়ে, যে সে বিপদের সময় সবার আগে তার কৈবর্ত পাড়ার কথা মনে পড়ছে। আচ্ছা, কৈবর্ত পাড়ার ছেলে মানে চিচ্চা বুড়ির ছেলে খুন হয়েছে, তাকে খুন করেছে কৈবর্ত পাড়ার মনা। কিন্তু মনাকে খুন করার পরে মানে তার ছেলে খুন হওয়ার পরে সে বিচার চাইতে গেল গ্রামের মানুষের কাছে, পুলিশের কাছে, কিন্তু সে কোথাও কোনো সময় মানে হচ্ছে বিচার পেল না। তার ছেলে যে মারা গেছে সেই ছেলের বিচার পেল না সে। এখন সে কান্নাকাটি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। তারপর কৈবর্ত পাড়ার লোকেরা তাকে হচ্ছে বাদ দিয়ে দিয়েছে, বের হয়ে গেছে। সে এখন কষ্টে দুঃখে যে যে সেনবাড়ি হচ্ছে চাতালে, মন্দিরের চাতালে সে বসে থাকে। ঠিক ওই সময় একদিন ভোরবেলায় সে দেখতে পেল যে ওইখান থেকে মিলিটারিরা যাচ্ছে, অনেক বড় একটা দল, মিলিটারি দল যাচ্ছে। সে ভয় পেয়েছে এবং সে দেখতে পেয়েছে গ্রামে বিপদ এসেছে। আর ওই বিপদের মুহূর্তে সে সবার আগে কৈবর্ত পাড়ার লোকের কথাই খেয়াল করেছে। কেন কৈবর্ত পাড়ার লোকের কথা খেয়াল করেছে? কারণ সেটা তার আপন মানুষ। এই জন্য এখানে বলা হয়েছে যে যতই খারাপ সময় আসুক না কেন, বিপদের সময় সবার আগে চিত্রা বুড়ি তার হচ্ছে গোত্রের কথা, আসল জাতির কথা মনে পড়েছে। এখানে দেখো, গ্রামে মিলিটারি প্রবেশ করার সময় চিত্রাবুড়ির মানসিক অবস্থাকে কেন্দ্র করে লেখক আলোচ্য উক্তি প্রসঙ্গটি এনেছেন। নীলগঞ্জ গ্রামের পাশে কৈবর্তদের বসতি, যাদের সঙ্গে গ্রামের মানুষের তেমন যোগাযোগ নেই। এই পাড়ারই একজন চিত্রাবুড়ি আগের বছর মনা নামের এক কৈবর্ত তার ছেলেকে হত্যা করেছে। মনা নামের এক কৈবর্ত তার ছেলেকে হত্যা করে। বিচার চাইতে গিয়ে সে উল্টো সমাজচ্যুত হয়। বাধ্য হয়ে সে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে এবং সেনবাড়ির মন্দিরে আশ্রয় নেয়। তবুও যে সমাজ তাকে ত্যাগ করেছে বিপদের সময়, সে তাদের কথায় আগে ভাবে। তাই মিলিটারি আসার খবর পেয়ে চিত্রাবুড়ি কৈবর্তদের সতর্ক করতে ছুটে যায়। এই মানবিক মনোভাবই লেখকের মন্তব্যের মূল কারণ। এবার আসলে দেখো, আমরা খ নাম্বার যাব। খ নাম্বার কি আছে? 1971 উপন্যাসে তোমার পঠিত অংশটুকুর আলোকে কৈবর্ত পাড়ার পরিচয় দাও। পঠিত অংশটুকুর আলোকে কৈবর্ত পাড়ার কি আছে সেটা আমরা দেখব। কৈবর্ত পাড়া হচ্ছে যেখানে হচ্ছে মুক্তিযোদ্ধারা থাকতো, যেখানে চিত্রাবুড়ির ছেলে খুন হয়েছে, সেই কৈবর্ত পাড়ার বর্ণনা 1971 উপন্যাসের আলোকে তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। তো দেখো 7 নম্বরের জন্য এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। 1971 উপন্যাসে যে অংশটি আমি পড়েছি তার ভিত্তিতে কৈবর্ত পাড়ার একটি রূপ তুলে ধরা যায়। বাংলাদেশের এক প্রান্তিক এলাকায় অবস্থিত নীলগঞ্জ নামের ছোট্ট একটি গ্রাম। এখানে বড়জোর 30-40টি পরিবারের বসবাস। গ্রামটি শান্ত হলো এর একপাশে বিস্তৃত জলাভূমির ধার ঘেঁষে রয়েছে এক ভিন্ন জগৎ, কৈবর্তদের বসতি। সমতলের সাধারণ মানুষের সঙ্গে এই জনগোষ্ঠীর যোগাযোগ প্রায় নেই বললেই চলে। শিক্ষার আলো আধুনিক সমাজ ব্যবস্থার বাইরে থেকে তারা নিজেদের মতো করে জীবন চালিয়ে যাচ্ছে। এই সম্প্রদায়ের প্রধান অবলম্বন মাছ ধরা। বছরের একটি নির্দিষ্ট সময় তারা কাজের তাগিদে পাড়া ছেড়ে চলে যায়। তখন পুরো এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়ে। কাজ শেষে তারা আবার ফিরে আসে। তবে এই সময়ের বাইরেও তাদের জীবনে অন্ধকার দিক আছে। অনেক সময় তারা চুরি বা লুটতরাজের মতো কাজও জড়িয়ে পড়ে। তারপরে দেখো, তাদের আচরণ রুক্ষ এবং শক্ত। মানে কৈবর্ত পাড়ার মানুষের আচরণ কেমন ছিল দেখো। তাদের আচরণ রুক্ষ এবং শক্ত, ফলে আশপাশের মানুষ তাদের ভয় পায় এবং এড়িয়ে চলায় নিরাপদ মনে করে। কৈবর্তরা রাষ্ট্রের বা সমতলের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখে না। তাদের সমাজে আছে আলাদা নিয়ম কানুন, যা মূলত নিজেদের ইচ্ছা অনুযায়ী তৈরি। এই সমাজেরই একজন নারী চিত্রাবরী এক সময় তার ছেলেকে মনা কৈবর্ত হত্যা করেছে, মানে মনা কৈবর্ত পাড়া হত্যা করেছে। বিচার 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 পাওয়ার আশায় সেই গ্রামের মোড়ল নীলু সেনের কাছে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং থানায় যেতে বলেন। চিত্রাবুড়ি আইনের দ্বারস্থ হলেও ন্যায় বিচার পায় না, বরং উল্টো তাকে নিজ সমাজ থেকে বের করে দেওয়া হয়। ফলে সে এক ঘরে হয়ে পড়ে এবং বেঁচে থাকার জন্য ভিক্ষার পথ বেছে নিতে বাধ্য হয়। তবুও যে সমাজ তাকে পরিত্যাগ করেছে তাদের প্রতি তার মমতা একেবারে একেবারে শেষ হয়ে যায় না। বিপদের আশঙ্কা দেখলে সে তাদের আগে সতর্ক করতে চায়। সবকিছু মিলে নীলগঞ্জে কৈবর্তরা এক স্বতন্ত্র শক্তি নির্ভর জনগোষ্ঠী। তারা বাইরের কোনো শাসন বা আইন মানতে অভ্যস্ত নয়। নিজেদের শক্তিকেই তারা কর্তৃত্বের ভিত্তি মনে করে। এই কারণেই সমতলের লোকজন তাদের ভয় পায় এবং সচেতনতা তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখে।
আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের সুন্দর চিত্রা বড়িকে নিয়ে আলোচনা। আমরা যেটা পড়েছি, যে বর্ণনামূলকটা পড়লাম মাত্র, সেটা কিন্তু শুধু চিত্রা বড়িকে নিয়ে কথা বলেছে। চিত্রা বড়ি কেমন ছিল, কৈবর্ত পাড়ার লোকজন নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করছি এই ধরনের বর্ণনামূলক প্রশ্ন আসলে তোমরা অবশ্যই লিখতে পারবে। ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।